পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সকলের জানা জরুরি, সে বিষয়ে কথা বলবো। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমার জীবনে একেবারে জন্ম থেকে আজ পর্যন্ত বিনা কাজে এমনি কোথাও যাওয়ার অভ্যাস নেই। জীবনের এই প্রথম সচিবালয়ে আজকে প্রবেশ করেছি, আজকেই গিয়েছি এবং আজকেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে দুই একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, সচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে, উপসচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে, ভিতরের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে সচিবালয়ের অনেক ভদ্র মানুষ পেয়েছি, অনেক সভ্য মানুষ পেয়েছি। পদে ছোট কিংবা পদে মাঝারি কিংবা সচিব লেভেল, উপসচিব লেভেলেও অনেক ভালো মানুষ পেয়েছি, যারা কথা বলেছে, নাইসলি অ্যাপ্রোচ করেছে, আমাকে চেনে জানে দেখে, সে নিয়ে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমি কারো কাছ থেকে কৃতজ্ঞতা পেলে কিংবা না পেলে যে রাষ্ট্রের কথা বলবো সেটা নয়। রাষ্ট্রের কথা বলতে হবে রাষ্ট্রের স্বার্থে, যে আসলে আজকের আমার অভিজ্ঞতাটা কি হয়েছে। আমি এটার উপরে লম্বা একটা সুন্দর ভিডিও দিব, কিন্তু ভিডিও দেওয়ার আগে আমার মনে হয়েছে যে অনেকেই হয়তো আমার পোস্ট পেয়েছেন, কিছু নতুন তথ্য বুঝতে চাচ্ছেন যে আসলে কি হয়েছে। আমার কাছে আজকের যে সফরটা, এটা অত্যন্ত শিক্ষণীয় একটা সফর ছিল। প্রথমত আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ট্রেডিশনাল যে একটা সার্ভিস রয়েছে, যে একজন মন্ত্রী হলে মন্ত্রীকে স্যার স্যার ডাকতে হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চয়, মানে নির্দ্বিধায় কথা বলার কোনো অধিকার নাই, কিংবা সেটা গড়েই ওঠে নাই। পরিবেশটাই এমন যে যেই যাক, সে ব্যক্তি যাই হোক, সবাই এই মানে অন্তরঙ্গ হবে না, মানে একটু দূরত্ব বজায় রাখবেন, সালাম দিবেন, সেটা খুব সমীহ করে। আপনি কখনোই নাগরিক সার্ভিস যখন নেবেন, সেটাতে কখনোই এই ধরনের আপনি করতে পারবেন না, কারণ জনগণ আপনার, জনগণ আপনাকে নির্বাচিত করুক কিংবা আপনাকে দায়িত্ব দেখ, আপনি জনগণের হয়ে কাজ করবেন যখন, জনগণ আপনার বন্ধু হতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের এই অফিসে স্টিল চরমভাবে জনগণের সাথে একটা দূরত্ব তৈরি করানো আছে, সেটা উপদেষ্টাদের সাথেও, সেটা বাকি যারা দায়িত্বে আছেন তাদের সাথেও। প্রথমত হচ্ছে স্বাভাবিক মানুষজন নিশ্চিত সেখানে যেতে পারেন না, আর যাওয়াটা আমি ফরজও মনে করি না। নির্দ্বিধায় যে যাবেন সে তার নিজস্ব কোনো কাজ বা বিপদে পড়লেই যাবেন। তো যখন কোনো একজন ব্যক্তি পূর্বের ভাইবা সম্পন্ন করে ভিতরে ঢুকবেন, দ্যাট মিন্স সে আপনার কাছে আসার একটা যোগ্যতা রেখেছে, তার কিছু কাজ আপনার কাছে আছে। স্বাভাবিকভাবেই আপনি তাকে তখন সহযোগিতা করলে, তাকে ওয়েল স্পেস দিলে, তাকে সুন্দর মতো জিজ্ঞেস করলে তাতে রাষ্ট্রের কোনো ক্ষতি নাই। যদিও আমি ভিন্ন জিনিস, আমার সাথে সকলের সাথেই দেখা সাক্ষাৎ যেভাবে হয়েছে সেটাকে আমি কোনোভাবেই খারাপ বলছি না, কিন্তু আমি হোল ম্যানেজমেন্ট সিস্টেমটার কথাই আপনাদেরকে বলতে চাই। আমার কাছে মনে হয়েছে এই ধরনের সিস্টেম যদি চলমান থাকে, তাহলে সেই দেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, সফলতার কিছুই পাবেন না, কিছুই হবে না, কিচ্ছু নাই, সব সারশূন্য। মন্ত্রীর লেভেলে আছে, গাড়ি নিচে পিক আপ করা, পার্ক করা আছে, পুলিশ ওয়েটিংয়ে আছে, স্যার স্যার করতেছে, স্যার একদিকে ঢুকছে একদিকে বের হচ্ছে, কারো সালাম নিচ্ছে, চোখ নিচের দিকে তাকিয়ে হাঁটছে, স্যারে মিটিংয়ে আছে, স্যার ব্যস্ত আছে। মানে এই যে স্যার এবং স্যারেরা যে কত মহাব্যস্ত, এবং স্যার যদি আপনার বয়সে ছোট কিংবা বড়, স্যার যদি আপনার কি বলে ওখানে যে কোনো দায়িত্বে আপনার চাইতে ছোট কিংবা বড় সেটা না, মানে এমন একটা পরিবেশ বানিয়ে রেখেছে যে আপনি ওই চেয়ারটায় বসলেই আপনিও খারাপ মানুষ হয়ে যাবেন। আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এই রকম জিনিস, এটা তো আমার জন্য না, আমি এটা পারবো না। আমি ড্রাইভার থেকে শুরু করে ওই অফিসের সর্বোচ্চ মিনিস্টার পর্যন্ত আমি সালাম দিয়েছি, ভাই ডেকেছি, কথা বলার চেষ্টা করেছি, কুশল বিনিময় করেছি, আমার জায়গা থেকে আমার যা ছিল সর্বোচ্চ করেছি। কিন্তু কখনোই এই গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কিছু হয় না। আমি দিব, আপনি পারবেন না, এই রিফ্লেক্টটা আপনি আমাকে জানাতে পারবেন না, আপনি আমাকে রেসপন্স করতে আমার মতো পারবেন না, তখন নিশ্চয়ই সেই অফিসে আপনি মজা পাবেন না।
তা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এটা শুধু এখন আমলাতান্ত্রিক নয়, এটা এখন মন্ত্রীতান্ত্রিক, আমলাতান্ত্রিক, এমপি তান্ত্রিক সব এইরকম হয়ে গিয়েছে। কি এক অদ্ভুত কাণ্ড! মানুষ যাবে সেবার জন্য, সেখানে মানুষ সেবার জন্য যেতে গিয়ে একটা কৃতদাসের মতো অবস্থা আমি দেখে এসেছি। দিস ইজ টোটালি রং। কারণ এভাবে হলে বৈষম্য বিরোধী হবে না, সময় যাবে না, দেশ সুন্দর চলবে না। আমার কাছে কেন জানি মনে হয়েছে আজকের যে কয়জন ব্যক্তি, আমি যেহেতু নাম নিয়ে সমালোচনা করতে খুব পছন্দ করি না, চাই না, সময় নিচ্ছি, আরও সময় নিয়ে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে আমি কিছু কিছু বিষয় মনে হলে আমি ভবিষ্যতে আবারও আপনাদেরকে সেই সব ব্যক্তিবর্গ, তাদের আচার ব্যবহার এবং দেশের স্বার্থে আমি সেগুলো প্রকাশ করব। আজকে যা দেখলাম তাতে এক বাক্যে যদি আপনি আনসার চান, তাহলে আনসার হচ্ছে তারা ফ্রেন্ডলি না। তার মানে কি, একজন পলিটিক্যাল পদে যখন থাকবেন, একজন ব্যক্তি এমপি মন্ত্রীর পদমর্যাদায় যখন কোনো একটা অফিসে বসবেন, তখন জনগণের সাথে আপনার ফ্রেন্ডলি হতে হবে। চায়ের দোকানদারও যাতে নির্দ্বিধায় এসে আপনার সাথে কথা বলতে পারে, যদি লোকটা ঢুকতে পারে। আমি প্রথমেই বলে নিচ্ছি, সচিবালয় তো চা খাওয়ার জায়গা না, আড্ডা দেওয়ার জায়গা না, টেন্ডারবাজি দুষ্টামি করার জায়গা না। যার কাজে লাগবে সে যাবে। যেহেতু লোকটা ওই জায়গায় ঢোকার যোগ্যতা অর্জন করেছে, তখন তো আপনি তাকে সার্ভিস দিতে পারেন নাকি? কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখনও ওই ব্যক্তি আনুপাতিক হারে খুব একটা সফল হয়ে আসে আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হয়নি। সেজন্য বলছি, আমার কেমন জানি ভয় হচ্ছে যে জুলাই বিপ্লবের যে চেতনাটা আপনারা বলেন, আমিও বলি, আপনারা তো নিশ্চিত দেখেন যে আমি প্রতিদিন পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো অবস্থায় কারো কোনো ক্ষতি না হয়, রাষ্ট্রের যাতে কল্যাণ হয়। তা আমি খুব দুঃখ, আমি 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 আমার কাছে ভালো লাগে নাই। হবে না। বাংলাদেশের যেই চিন্তা আপনি আমি করছি, সেটা ইমিডিয়েটলি কিছুই করতে পারবেন বলে মনে হচ্ছে না। সবাই যার যার স্বপদে বহাল, কোনো পরিবর্তন নাই। দুই একজন ওই যে ফেসবুক পেজে দেখেন, এগুলো সব নামকা অস্তে, যার যার জায়গায় সে চাকরিতে ব্যস্ত, যার যার জায়গায় সে দালালিতে ব্যস্ত। মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, কারো কোনো খবর নাই, কারো কোনো চিন্তা নাই। আগামীর বাংলাদেশ গঠনের জন্য যেই দেশপ্রেমিক নাগরিক নিয়ে আপনার শপথ নিতে হবে, সেটা মন্ত্রী হোক, সচিব হোক, এসপি হোক, যে অ্যাম্বাসেডার হোক, বিদেশের দূতাবাসগুলোর কর্মকর্তা কর্মচারী হোক, আপনি শেখ হাসিনাকে তাড়িয়েছেন। শেখ হাসিনা তো সবচেয়ে বড় সাংবিধানিক পদে ছিল এই দেশে, তাই নয় কি? তো শেখ হাসিনাকে তাড়াতে আপনি পেরেছেন, আর কাউকে যখন আইনের বারাজলে তাড়াতে পারবেন না, তার মানে আপনি ওই আইনের ভিতরে ঢুকতে গিয়ে দেশের জনগণকে মাটি করে দিয়েছেন। কিচ্ছু হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, সময় তো 3 মাস শেষ। আমি ভাবিও নাই, আমি সচিবালয়ে আজকে যাওয়ায় আমার বিশাল অভিজ্ঞতা হয়েছে, জীবনে অনেক কিছু আমার শেখা হয়েছে। আমি চুপ করেছিলাম, আমি দেখেছি, আমি ভালো বিহেভ করেছি সবার সাথে, কিন্তু আমি নিজে জ্ঞান অর্জন করেছি যে না, এই দিয়ে তো দেশ চলবে না। এখানে লাগবে মর্দে মুজাহিদ, এখানে লাগবে স্ট্রং পিপল। 24 আওয়ার্স সে জাতিকে নিয়ে, দেশকে নিয়ে ভাববে। সে সচিবালয়ে প্রবেশ করার সাথে সাথে থর থর করবে। সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ আসে তার পাশে সৎভাবে তাকে পরিচালনা করবে। মানুষগুলো যারা ঢুকবে নির্দ্বিধায় এসে আমার বুকে কোলাকুলি করবে। এই 16 বছরে মজলুম মানুষগুলো আজও সচিবালয় ঘেন্নিত, নেই, কোনো মূল্যায়ন নেই। কাউকে আমি দেখি নাই যে খুব একটা ভালো পেয়েছে। এখনো আওয়ামী লীগের গোয়েন্দা বিভাগের লোকজন ওই তৎপর আপনাদের সকল কিভাবে বাস দেবে সেই কাজ করার জন্য। আমি চোখে দেখে এসেছি। একটা হরফ মিথ্যা বলছি না, বরং মিথ্যা এটাই বলছি যে আমি কিছু শব্দ, কিছু আচার ব্যবহার, কিছু কর্মকাণ্ড প্রকাশ করছি না, এটাই মিথ্যা। আমার কাছে রেখে দিলাম। সময় আসলে আরো কিছু বললে আপনারা চক্ষু খুলে যাবে যে কেমন দেশ আপনার। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য যে মানুষগুলো শহীদ হয়েছে, আজ মনে হচ্ছে তারা সবচাইতে অভাগা। কিচ্ছু হবে না এই দেশে। বরং তার চাইতে আমার তো এখন মনে হচ্ছে যে তাহলে যত দ্রুত সম্ভব নির্বাচন একটা দিয়ে পূর্ণাঙ্গ একটা সরকার ব্যবস্থা থাকলে হয়তো সেখানে অনেক কিছুর পরিবর্তন আপনি পারবেন না, কিন্তু ওটা আসলেও অন্তত জনগণের কিছু কিছু জনবান্ধব কাজ হতেও পারে। আমি বলছি না তারা এসে ভালো কিছু করবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খুব একটা পরিবর্তন হয় না। সব পুরাতন মানুষ, সব পূর্বের লোকগুলো সেট আপ করা আছে সব জায়গায়।
একেবারে পুলিশ অফিসার, ভিতরের লোক, বাইরের লোক, এমনকি আমাদের যে লোকগুলোকে আমরা বসিয়ে দিয়েছি মিনিস্টার হিসাবে, তারাও তাদের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারা বলে স্যার এইদিকে, হ্যাঁ এইদিকে, তারা বলে ডাইন ডাইন, বাম বাম, সামনে সামনে, পিছে পিছে। বাপরে বাপ, এক একজনে 3টে-5টা মন্ত্রণালয় নিয়ে সুন্দর করে বসে আছে, হাজার হাজার কাজ পেন্ডিং। এই যে মাঝে মাঝে আপনারা পত্রিকায় দেখেন যে আওয়ামী লীগের লোক ট্রান্সফার হওয়ার পরেও নিয়োগ পেয়েছে আওয়ামী লীগ, কেন জানেন? এক একটা অফিসে আপনার এই ট্রান্সফার হওয়ার জন্য যে পরিমাণ দরখাস্ত এবং যে পরিমাণ 16 বছরের ঝঞ্ঝাল, সেগুলো এই 1-2জন মানুষের সমাধান করতে পারবে না। আর সমাধানের মানসিকতাই তাদের নাই। আমি নাম ছাড়া একটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, যদি আপনি কারোর সাথে মিট করেন, ফর এক্সাম্পল আমার সাথে আপনি মিট করেন, সবার আগে জিজ্ঞেস করব, ভাই আপনি কে, আপনার পরিচয় কি? যদি আমি না চিনি, আর যদি আমি চিনি, আমি নাইসলি আপনাকে হ্যান্ডশেক করব, কোলাকুলি করব। যেহেতু আপনিও জুলাই বিপ্লবের সাথী, আমিও জুলাই বিপ্লবের সাথী, কোলাকুলি করে একে অপরকে সাথে এনে তারপরে আমরা সবাই মিলে কথা বলবো। জিজ্ঞেস করব, ভাই আপনি আসছেন কেন, কি প্রয়োজন, দেশের স্বার্থে আপনি কি পরামর্শ দিতে চান, কি কাজ করলে ভালো হয়। দেশের স্বার্থেও পরামর্শ নিবে না, আর আপনি পরামর্শ দিলে সেটাও নিবে না, আর আপনি গিয়ে মনে হচ্ছে যেন কারো বোঝার কারণ হয়ে যাচ্ছেন কিনা। না, এই রকম বাংলাদেশ, এটা তো একজন, আমার চোখের দৃষ্টি, তাহলে চিন্তা করেন একজন সাধারণ নাগরিক, যেই লোক বৈষম্যহীন সমাজ চায়, ওই লোক কি পরিমাণ ফেড আপ হয়ে আসতে হবে এই সকল জায়গা থেকে। এবং আমি তো চ্যালেঞ্জ, কোনো মন্ত্রীর সাথে দেখা করার এই সিস্টেম চালু নাই বাংলাদেশে। এমন একটা ব্রিটিশ সিস্টেম না কোন সিস্টেম আল্লাহ জানে চালু করছে, মন্ত্রীর সাথে সাক্ষাতের কোনো ব্যবস্থা আপনার নাই। অথচ আমার অফিসে সবচাইতে বেশি ব্যস্ততম অফিস হওয়ার কথা মন্ত্রীর, যার রুমে যাব হাজারো মানুষ আসবে, প্রত্যেকটি বৈষম্যের বিষয়গুলো নিয়ে অন্তত কথা হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে রাখি। অনেকে মনে করেন যে সবাই যদি গণহারে যায় তাহলে কাজ করবে কেমনে। না, সবাই গণহারে যাইতে পারে না। তো ওই সচিবালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মন্ত্রীর সাথে সর্বোচ্চ 5-7 জন দেখা করতে যাইতে পারে, 10 জন দেখা করতে যাইতে পারে। তো 10 জন যখন আপনার পারমিশন পায়, তখন ওই 10 জন মানুষের সাথে অন্তত আপনি ভালো কথা বলেন, ভালোভাবে খোঁজ নেন, ভালোভাবে তার থেকে জানার চেষ্টা করেন, দেশ নিয়ে কি চলছে, দেশ নিয়ে কি তার ভাবনা, আপনার কি ভাবনা শেয়ার করেন, বিষয়ভিত্তিক কথা বলেন। একজনও ওয়েল এডুকেটেড না ইন দিস ফিল্ড। আমি জানি না বাকিদের কি হবে, আমি 1 by 1 ধরতে গেলে হয়তো আমার অনেক লাগবে, একজনও বলা সঠিক হবে না। মোস্ট অফ দ্য পিপল এভাবে না। যা দেখলাম পূর্বের অনেক কর্মকর্তা যারা হয়তো আগামী দিনে ভালো থাকতে চায়, ডক্টর ফয়জুল ভাইয়ের টকশো দেখেছে, প্রচুর তাকে বিপ্লবী মনে হয়েছে, সবাই সে কারণে আমার প্রতি সম্মান দেখিয়েছে, সালাম দিয়েছে, কোলে নিয়েছে। কিন্তু এটা তো আমার জরুরি না। আমি যে থিমটা আপনাকে উপলব্ধি করাতে চাই, আমি ফয়জুল হক সম্মান পেলে তো হবে না। এই অফিস, এই আদালত, এই সিস্টেমটাকে এমনভাবে সাজাতে হবে যে সমগ্র নাগরিকের একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জায়গা হবে। কিন্তু সেটা আজও এখনো হয়নি। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আমরা লাইভে বিস্তারিত কথা এখন এই মুহূর্তে না বলি, আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো এবং এটার উপরে আমি আরও কিছু বিষয় আপনাদেরকে ইনক্লুড করার চেষ্টা করব। তাহলেই বুঝবেন যে আসলে কোন পর্যায়ে আমার দেশ আছে। আপাতত যা দেখেছি তাতে হজবরল অবস্থা চলছে। এই অবস্থার উত্তরণ হতে পারে না। আমি চেষ্টা করব আগামী 2-1 দিনের মধ্যে আরও যারা আছে, বিশেষ করে বৈষম্য এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যারা আজকের মন্ত্রীতে চান্স পেয়েছে, উপদেষ্টা হয়েছে, বিশেষ করে আসিফ, নাহিদ, এই ভাইদেরকে রিচ করার আমি চেষ্টা করব। আমার পরামর্শ আমি দিয়ে যাব, শুনলে শুনলো, না শুনলে আরে ভাই আওয়ামী লীগের আমলেই আমার সর্বোচ্চ ট্রেনিং হয়ে গিয়েছে। তো এখন তো আর আসিফ নজরুলের আমল আর এই নাহিদ আসিফদের আমলে আমার ট্রেনিংয়ের কিছু নাই। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমলে আমার কোনো ট্রেনিং নাই। ট্রেনিং তো সব নেওয়া শেষ। শেখ হাসিনা যে যন্ত্রণাটা আমার জীবনে দিয়েছে, এই সরকার তো আর আমি কিছু বললেও দিতে পারবে না, পক্ষে কিংবা বিপক্ষে তাতে আমার কিচ্ছু আসা যায় না। কিন্তু যে জন্য আমি এই দেশকে স্বাধীন করেছি সেটা আমি এখনো পাইনি। সেই ফ্লেভার এই অফিসের কারো মধ্যে আমি দেখি নাই, সেই ফ্লেভারটা নাই। যদি ওই ফ্লেভার আনতে হয় তাহলে আপনাকে আমাকে
আবারও মনে হচ্ছে নতুন বিপ্লবের পথে হাঁটতে হবে এবং সেই বিপ্লবটা হতে হবে বিপ্লবিক চেতনায়, না হয় এই দেশে আপনি যা করছেন এই যেই লাউ সেই কদু, বরং মনে হচ্ছে আপনার কাছে অন্য কোনো কিছুও যদি আসে তা এর চেয়ে বেটার হতে পারে। কারণ দেখবেন কিছু কিছু জিনিস বন্ধ হয়ে থাকার চাইতে চলমান থাকা ভালো। এখন যে অবস্থা দেখছি বন্ধের পালা বেশি। অতএব আসুন আমরা সবাই মিলে এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে আমরা সবাই মিলে কথা বলবো এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কারো দালালি কিংবা পারপাস সাফ করতে পারবো না। আমরা দেশের মানুষের পক্ষে এবং দেশের মানুষের কল্যাণে আমরা অবদান রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।